সবাইকে স্বাগতম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের আমাদের প্রথম টিউটোরিয়ালে। আমরা আজকে প্রথম যে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেই টিউটোরিয়ালে আমরা যে অধ্যায়টা কভার আপ করার ট্রাই করব এটা হচ্ছে রজার এস প্রেসম্যানের প্রোডাক্ট মেট্রিক্স নামক অধ্যায়টি। তো এই অধ্যায়টিতে আমরা যে টপিকগুলো কভার করার ট্রাই করব সেগুলো হচ্ছে প্রোডাক্ট মেট্রিক্স কি, প্রোডাক্ট মেট্রিক্স কেনই বা দরকার, প্রোডাক্ট মেট্রিক্স করে আমি কি লাভ পাবো, আর প্রোডাক্ট মেট্রিক্সের হেল্প নিয়ে আমি একটা সফটওয়্যারকে কিভাবে ইভালুয়েট করতে পারি। সাপোজ আমাকে বলা হলো যে এই অবজেক্টটার লেন্থ এবং উইডথ অর্থাৎ অবজেক্টটা কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া সেটা মেজার করার জন্য। তাহলে আমি কি করব, একটা স্কেল নিয়ে দেখবো যে তার লেন্থ কত। সাপোজ দেখলাম যে এটার স্কেল নিয়ে এটার লেন্থ আসতেছে 10 সেন্টিমিটার, মানে আমি পাচ্ছি লম্বায় 10 সেন্টিমিটার এবং উইথ অর্থাৎ চওড়ায় 2 সেন্টিমিটার। তার মানে কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে ইউনিটের খুবই প্রয়োজন। তো আমরা দেখছি এর আগে যে ফিজিক্সে আমরা বিভিন্ন ধরনের ইউনিটের সাথে পরিচিত, এসআই একক, এর সাথে আছে এসআই একক ছাড়াও আমাদের আরো যে এককগুলো পরিচিত সেগুলো হচ্ছে সিজিএস, এফপিএস একক। তো একক সিস্টেমের আসলে আনা হয়েছে এই কারণে যাতে কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা বস্তুকে আমরা সহজে মেজারমেন্ট করতে পারি অথবা কম্প্যারিজন করতে পারি। বাজারে গেলে যেমন কোনো একটা প্রোডাক্টের প্রাইস দেখে বলতে পারবো কোন জিনিসটা দামি আর কোন জিনিসটা কম দামি, ঠিক সেইভাবে আমাদের সফটওয়্যারকেও কিন্তু মেজারমেন্টের প্রয়োজন আছে। তো সফটওয়্যারকে যদি আমরা একটা প্রোডাক্টের সাথে তুলনা করি যে সফটওয়্যারটা হচ্ছে একটা প্রোডাক্ট, তাহলে এই সফটওয়্যারকেও আমাদের কি করতে হবে, মেজার করতে হবে অথবা ইভালুয়েট করতে হবে। এখন সফটওয়্যারে আসলে মেজারমেন্ট করে আমার লাভ কি? সফটওয়্যার মেজারমেন্ট করবো এই কারণেই যাতে আমি বলতে পারি যে আমার সফটওয়্যারটা বেটার রাদার দেন অ্যানাদার ওয়ান, অর্থাৎ একটা থেকে আর একটা বেটার। তাহলে সফটওয়্যারে যদি আমি কম্প্যারিজন করতে যাই সেখানেও আমার কিন্তু ইউনিট সিস্টেমের দরকার আছে। কিন্তু এখন পর্যন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোনো একটা সফটওয়্যারকে মেজারমেন্ট করার কোনো ইউনিক অর্থাৎ 100% অ্যাকুরেট কোনো ওয়ে নাই। তো আমরা বিভিন্ন ধরনের ওয়ে দেখছি যে সফটওয়্যারকে মেজারমেন্ট করার জন্য, যেগুলাতে কোনো একটা সফটওয়্যারের কমপ্লেক্সিটি বের করা যেতে পারে অথবা কোনো একটা সফটওয়্যারের পারফরমেন্স মেজার করা যেতে পারে, স্পিড মেজার করা যেতে পারে, কোয়ালিটি অ্যাসেসমেন্ট মেজার করা যেতে পারে, বিভিন্ন টপিক অথবা ক্যারেক্টারিস্টিক্স মেজার করা যেতে পারে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন বেসিস মেট্রিক্স। তো ফাংশন বেসিস যদি মেট্রিক সিস্টেমে যায় তাহলে কোনো একটা সফটওয়্যারের ফাংশনালিটি অর্থাৎ ওই সফটওয়্যারটা কি ফাংশনাল নাকি নন ফাংশনাল, অর্থাৎ সফটওয়্যারটা কি সক্রিয় নাকি সক্রিয় না, এই জিনিসগুলো আমরা মেজার করতে পারব। এখন আমরা দেখি যে ফাংশন বেস মেট্রিক সিস্টেমের আসলে অ্যাডভান্টেজগুলো কি কি। যে আমরা যদি ফাংশন বেস মেট্রিক সিস্টেমে যাই তাহলে কিভাবে সেটা সফটওয়্যারকে ইভালুয়েট অথবা মেজারমেন্ট করতে আমাকে হেল্প করে। তো এখানে 3টা পয়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমি যদি ফাংশন বেস মেট্রিক সিস্টেমে যাই তাহলে খুব সহজেই যে সফটওয়্যারটা আমি ডেভেলপ করতেছি অথবা ডিজাইন করতেছি সেই ডেভেলপ অথবা ডিজাইনের পিছনে আমার কত টাকা যাবে সেটার আমি এস্টিমেট করতে পারবো, প্রাইমারিলি একটা এস্টিমেশন করতে পারবো, নট 100% অ্যাকুরেট বাট কাছাকাছি যাবে। এরপরে ওই সফটওয়্যারটাকে যখন টেস্ট করব বিভিন্ন ধরনের টেস্টিং সফটওয়্যার দিয়ে, হতে পারে সেটা অটোমেশন টুলস হতে পারে অথবা সেটা ম্যানুয়াল বেসিসেও হতে পারে। তাহলে যদি অটোমেশন কোনো টুলস ইউজ করি, যেমন একটা অটোমেশন টুলস আছে সেলেনিয়াম, এই ধরনের বিভিন্ন ধরনের অটোমেশন টুলস ইউজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যারগুলোকে কিন্তু খুব সহজেই টেস্ট করা যায়। তাহলে সেই টেস্টিং এর জন্য অথবা টেস্টিং পারপাসে কত টাকা কস্ট অর্থাৎ খরচ হবে সেটাও কিন্তু আমরা মেজার করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে কোনো একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে গেলে দেখতে হয় সফটওয়্যারে বাগ অথবা এরর আছে কিনা। যদি বাগ বা এরর থাকে অবশ্যই সেটাকে ফাইন্ড আউট করে সেটাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে। তাহলে ফাংশন বেস মেট্রিক্স আমাকে এটাও হেল্প করবে যে কোনো একটা সফটওয়্যারে কতটুকু বাগ অথবা কত পার্সেন্ট এরর আছে সেটা আমি মেজার করতে পারবো। থার্ড অফ অল হচ্ছে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে তৃতীয় যে পয়েন্টটা আসে সেটা আমার কতগুলো মডিউল অথবা কম্পোনেন্টের দরকার। ঠিক আছে, যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলাম যে সাপোজ আমার 100 মডিউলসের দরকার, তাহলে 100 মডিউলস আমি 10টা টিমের মাঝে 10টা করে ভাগ করে দেবো। তাহলে প্রত্যেকটা টিমে 10টা মডিউল থাকবে, এভাবে ভাগ করতে পারি। তাহলে কতগুলো মডিউল অথবা কতগুলো কম্পোনেন্ট থাকবে সেটাও কিন্তু আমার একটা পূর্বাভাস দিতে পারবে এই ফাংশন বেস মেট্রিক্স সিস্টেম। তো কোনো একটা সফটওয়্যারকে যদি আমি ইভালুয়েট করতে চাই তাহলে 2টা দিক বা 2টা ইনফরমেশন আমার খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে ইনফরমেশন ডোমেন, অর্থাৎ সফটওয়্যারের কোনটা ইনপুট কোনটা আউটপুট
কোনটা লজিক্যাল ফাইল, কোনটা ইন্টারফেস ফাইল, এই জিনিসগুলো আইডেন্টিফিকেশন করা। তাহলে এইগুলা যাবে হচ্ছে ইনফরমেশন ডোমেইনের মধ্যে। সেকেন্ড অফ অল হচ্ছে কমপ্লেক্সিটিটা আইডেন্টিফাই করা, অর্থাৎ যে সফটওয়্যারটা আমি ডেভেলপ করব সেটা কি কোনো সিম্পল সফটওয়্যার, নাকি এভারেজ ক্যাটাগরি সফটওয়্যার, নাকি কোনো কমপ্লেক্স সফটওয়্যার। উদাহরণ দিই, যেমন আমি যদি কোনো একটা ক্যালকুলেটর প্রোগ্রামকে অথবা মোবাইলের কোনো ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনকে আমি যদি সফটওয়্যার হিসেবে চিন্তা করি, তাহলে সেটা আমি ধরে নিতে পারি তার নর্মাল বা বেসিস ফাংশনগুলো হচ্ছে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, স্কোয়ার রুট করা বা স্কোয়ার কিউবিক রুট করা, এই ধরনের বেসিক ফাংশনগুলো। তাহলে এই ধরনের সফটওয়্যারগুলো নর্মালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে ইমপ্লিমেন্ট করে। তাহলে এই সফটওয়্যারকে যদি আমি সিম্পল সফটওয়্যার হিসেবে চিন্তা করি, আর আমাদের পিসিতে আমরা যেমন ওয়ার্ড প্রসেসিং এর জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করি, তার মধ্যে অন্যতম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তাহলে এমএস অফিস বা এমএস ওয়ার্ড অফিসের কথা চিন্তা করলে সেটাকে আমরা এভারেজ অথবা কমপ্লেক্স ক্যাটাগরি সফটওয়্যারে চিন্তা করতে পারি। আবার ম্যাটল্যাব নামক একটি ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন অর্থাৎ সিমুলেশন টাইপের একটা সফটওয়্যার আছে, যার মাধ্যমে আমরা কমপ্লেক্স ক্যাটাগরি ক্যালকুলেশন করতে পারি। তার মানে আমার ফাংশন অথবা সফটওয়্যারের কাজের উপর ডিপেন্ড করে সফটওয়্যারটা কি সিম্পল নাকি এভারেজ নাকি কমপ্লেক্স সেটা মেজার করা হয়। তাহলে এই জিনিসটা যাবে হচ্ছে কমপ্লেক্সিটি অংশের মধ্যে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্যাম্পল সিনারিও থেকে কিভাবে ইনফরমেশন ডোমেইনের এলিমেন্টসগুলোকে বের করে নিয়ে আসা যায় সহজে, সেই জিনিসটা দেখব। তো এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে একটা স্যাম্পল সিনারিওটা হচ্ছে কোনো একটা বাসার সিকিউরিটি সিস্টেম নিয়ে, অর্থাৎ বাসাটাকে যদি বায়োমেট্রিক ভাবে আমি সিকিউর রাখতে চাই, বাইরে থেকে কোনো ইন্ট্রুডার অথবা অপরিচিত ব্যক্তিকে যদি ঢুকতে না দিতে চাই, তাহলে আমি বাসাটাকে কিভাবে সেফ রাখতে পারি, এরকম একটা সেফ হোম সিস্টেম। তো এই সেফ হোম সিস্টেমে আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে কিছু অংশ আছে, যেমন কিছু আছে হচ্ছে ইউজার পার্টস, কিছু আছে সিস্টেম পার্ট, কিছু আছে সেন্সর পার্ট, কিছু আছে লজিক্যাল বিভিন্ন ধরনের ডাটা ফাইল, অর্থাৎ ওই বাসায় কারা প্রবেশ করতে পারবে কারা প্রবেশ করতে পারবে না তাদের ডাটাগুলা স্টোর করার জন্য আমার একটা অবশ্যই লজিক্যাল ফাইল কিন্তু লাগবে। তাহলে ফার্স্ট অফ অল এই ধরনের সিনারিও থেকে, অথবা সিনারিও যদি না থাকে ডিরেক্টও যদি কোনো ডাটা দিয়ে থাকে, সেই ডাটাগুলা থেকে কিভাবে ইনফরমেশন ডোমেইনগুলো কালেক্ট করতে পারি, সেটাই হচ্ছে এখন আলোচনার মূল টপিক। তো আলোচনায় যাওয়ার আগে দেখায় যে ইনফরমেশন ডোমেইনের আবার কয়টা পার্টস আছে। বেসিক্যালি ইনফরমেশন ডোমেইনের পার্টস হচ্ছে 5টা। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা ইনফরমেশন ডোমেইনের আসলে 5টা হচ্ছে কি কি। প্রথম ইনফরমেশন ডোমেইনের পার্টটা হচ্ছে এক্সটার্নাল ইনপুট গুলা। তাহলে কোন একটা সিস্টেমে কোনগুলা এক্সটার্নাল ইনপুট সেগুলা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সহজভাবে যদি আমি বলি যে এক্সটার্নাল ইনপুট আমি কিভাবে আইডেন্টিফাই করব কোন একটা সিনারিও থেকে বা কোন একটা কমেন্টস থেকে অথবা কোন একটা প্যারাগ্রাফ থেকে, সেটা হচ্ছে সিস্টেমের সাথে ইউজার ডিরেক্টলি ইনভলভড এই ধরনের এলিমেন্টগুলাই আসলে কিন্তু এক্সটার্নাল ইনপুট হিসেবে কাজ করে। আমি আর একবার বলি, সিস্টেমের সাথে ইউজার ডিরেক্টলি ইনভলভ যে লাইনগুলোর সাথে, সেই লাইনগুলাই কিন্তু আসলে এক্সটার্নাল ইনপুট হিসেবে কাজ করবে। আর এক্সটার্নাল আউটপুট কোনটা? এক্সটার্নাল আউটপুট হচ্ছে ঠিক এক্সটার্নাল ইনপুটের অপোজিট, অর্থাৎ কোন একটা সিস্টেম থেকে যে পার্টসগুলা কোনো ইউজারের সাথে ডিরেক্টলি ইনভলভ হবে সেগুলা হচ্ছে এক্সটার্নাল আউটপুট পার্ট। এবার এক্সটার্নাল ইনপুট এবং এক্সটার্নাল আউটপুট ছাড়াও আরো এক ধরনের ইনপুট ক্যাটাগরির ডাটা থাকে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল ইনকোয়ারি। তো ইনকোয়ারি মানে আসলে কোনো কিছু আস্ক করলে তার একটা রেসপন্স আসবে, অর্থাৎ আমি যদি সিস্টেমে একটা টোকা দিই, সিস্টেম বলবে যে আই এম রেডি অর নট, এই ধরনের সিস্টেম। তাহলে কোনো একটা কোশ্চেন করলে যদি সেটার কোনো রেসপন্স আসে, এই ধরনের এক্সটার্নাল ইনপুট লাইনগুলোকে আমরা আলাদাভাবে এক্সটার্নাল ইনকোয়ারি হিসেবে চিহ্নিত করব। এরপর আসবে 4 নাম্বার পার্ট, সেটা হচ্ছে কি ইন্টারনাল লজিক্যাল ফাইল। ইন্টারনাল লজিক্যাল ফাইল সহজভাবে বললে কোন একটা সিস্টেমে যে ডাটাবেস অথবা ডাটা স্টোর করার জন্য যে পার্টসগুলো থাকে সেটাই আসলে ইন্টারনাল লজিক্যাল ফাইল। আর এক্সটার্নাল ইন্টারফেস ফাইল কোনগুলো? ইন্টারফেস বলতে আমরা কি বুঝি? যে মানুষের সাথে অথবা ম্যানের সাথে কমিউনিকেট করার জন্য যে পার্টসগুলো ফিজিক্যালি অথবা লজিক্যালি কমিউনিকেট করতে পারে, এই ধরনের পার্টসগুলো আসলে ইন্টারফেস হিসেবে কাজ করতে পারে। তো মোবাইলের ডিসপ্লে কিংবা টিভি স্ক্রিন হইতে পারে অথবা বিভিন্ন ধরনের সেন্সর ডাটা হইতে পারে, এগুলোই কিন্তু বেসিক্যালি ইন্টারফেস হিসেবে কাজ করতে থাকবে। তাহলে এই ইন্টারফেসের সাথে যে ডাটা লাইনগুলো সংযুক্ত থাকবে সেগুলাই কিন্তু এক্সটার্নাল ইন্টারফেস ফাইল হিসেবে কাজ করবে। আমরা যদি প্রিভিয়াস ইনফরমেশন ডোমেইনের পার্টসগুলো বুঝে থাকি, তাহলে এই সিনারিও থেকে কিন্তু ইনফরমেশন ডোমেইনের ডাটাগুলো কালেক্ট করা খুবই সহজ হবে। যেমন
এখানে দেখা যাচ্ছে যে ইউজার থেকে টোটাল 5টা লাইন কোন একটা সিস্টেম, এই সিস্টেমের নাম হচ্ছে সেফ হোম ইউজার ইন্টারাকশন ফাংশন সিস্টেম, তাহলে এই সিস্টেমের সাথে ইন্টারাক্ট করতেছে। বাট এই 5টা লাইনের মধ্যে দেখা যাচ্ছে যে 2টা লাইন জোন ইনকোয়ারি এবং সেন্সরি ইনকোয়ারি, দুইটা কি করতেছে, সিস্টেমের কাছে কোনো কিছু কোয়েরি করতেছে, অর্থাৎ সিস্টেম তাকে একটা রেসপন্স দিচ্ছে। তার মানে এই দুইটা লাইন কিন্তু এক্সটার্নাল ইনপুট লাইন হবে না, এই দুইটা লাইন হবে এক্সটার্নাল ইনকোয়ারি লাইন। তাহলে বাদ বাকি যে 3টা লাইন আছে, পাসওয়ার্ড, প্যানিক বাটন এবং অ্যাক্টিভেট অর ডিঅ্যাক্টিভেট, এই 3টা বাটন এক্সটার্নাল ইনপুট হিসেবে কাজ করবে। তার মানে আমার এই সিস্টেমে এক্সটার্নাল ইনপুট আছে 3টা, এক্সটার্নাল ইনকোয়ারি আছে 2টা। এরপরে দেখি যে সিস্টেম থেকে বিভিন্ন ধরনের ডাটা আমার পাস হচ্ছে। তার মানে ইউজার থেকে যখন কিছু ডাটা সিস্টেমে যাচ্ছে, সিস্টেমও কিন্তু ইন রেসপন্সে কিছু ডাটা পাস করতেছে। তাহলে কোথায় কোথায় ডাটা পাস করতেছে? 3 জায়গায় ডাটা পাস করতেছে। এক হচ্ছে সেন্সরে কিছু ডাটা পাস করতেছে, 2 হচ্ছে ইউজারে কিছু ডাটা পাস করতেছে, 3 হচ্ছে মনিটর এবং রেসপন্স সাবসিস্টেমে কিছু ডাটা পাস করতেছে। তাহলে যে ডাটাগুলা সিস্টেম থেকে শুধুমাত্র ইউজারের কাছে পাস হচ্ছে, সেই ডাটাগুলোকে আমি বলবো হচ্ছে এক্সটার্নাল আউটপুট ফাইল। তার মানে এক্সটার্নাল আউটপুট লাইন এখানে কয়টা আছে? 2টা। এক হচ্ছে মেসেজ আর 2 হচ্ছে সেন্সর স্ট্যাটাস। দ্যাট মিনস নাম্বার অফ এক্সটার্নাল আউটপুট লাইন ইকুয়ালস 2। এরপরে আমরা দেখব যে কতগুলো আমার এক্সটার্নাল ইন্টারফেস ফাইল আছে। তো ইন্টারফেস বলতে আমি কিন্তু ফার্স্টেই বলে নিছিলাম যে মনিটর, ডিসপ্লে, সেন্সর, এই জিনিসগুলো আমাদের ইন্টারফেসের কাজ করে। তাহলে এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে সেন্সর এবং মনিটর এই দুটো অলরেডি আছে। তাহলে সেন্সরের সাথে 2টা লাইন এবং মনিটরের সাথে 2টা ডাটা লাইন যুক্ত আছে। তাহলে এই দুইটা টোটাল হচ্ছে 4টা লাইন এক্সটার্নাল ইন্টারফেস ফাইল হিসেবে কাজ করবে। দ্যাট মিনস নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস ফাইল ইকুয়াল টু 4। এরপরে আসি লাস্ট আমাদের পার্টটা, সেটা হচ্ছে ইন্টারনাল লজিক্যাল ফাইল। তো যে ডাটাগুলা সিস্টেমে যায় এবং সিস্টেম থেকে বের হচ্ছে, এর ফলে অবশ্যই কিছু ডাটা কোথাও থেকে রিট্রাইভ করতে হবে অথবা কোথাও স্টোর করতে হবে। তাহলে এই ডাটা স্টোর করার জন্য আমার একটা ডাটাবেসের দরকার। এখানে সেই ডাটাবেস হিসেবে আসলে কাজ করতেছে সিস্টেম কনফিগারেশন ডাটা নামে এই ফাইলটা। তাহলে সিস্টেম কনফিগারেশন ডাটার সাথে আমাদের কতটা ডাটা লাইন সংযুক্ত? মাত্র একটি ডাটা লাইন সংযুক্ত। তার মানে নাম্বার অফ ইন্টারনাল লজিক্যাল ফাইল হবে আমার একটি। আমার যদি এখানে আরো একাধিক এরকম ডাটাবেস থাকতো তাহলে কিন্তু আমি ঠিক ততগুলোই কাউন্ট করতাম, কিন্তু আমার এখানে ইন্টারনাল লজিক্যাল ফাইলের সংখ্যা হচ্ছে একটি, যেখানে শুধুমাত্র কনফিগারেশনের ডাটাগুলা স্টোর হয়ে থাকে। তাই আমার এখানে নাম্বার অফ ইন্টারনাল লজিক্যাল ফাইল ইকুয়াল টু 1। এখন আমরা যে কাজটা করব, এতক্ষণ তো আমরা কিছু বেসিক জিনিস বললাম, তো এখন একটা বেসিক সফটওয়্যারকে ইভালুয়েট করার টেকনিক দেখব। তো স্ক্রিনে দেখা যাচ্ছে একটা বেসিক সফটওয়্যারকে ইভালুয়েট করার একটা কোশ্চেনারি। তো কোশ্চেনটা হচ্ছে, আমি একবার পড়ে দিই যে কম্পিউট দ্য এপি মানে ফাংশন পয়েন্ট, তাহলে ফাংশন পয়েন্ট ভ্যালু ফর এ প্রজেক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিয়ে আছে? যে আমার এক্সটার্নাল ইনপুট সংখ্যা হচ্ছে 52, নাম্বার অফ এক্সটার্নাল আউটপুট সংখ্যা হচ্ছে 60, নাম্বার অফ এক্সটার্নাল ইনকোয়ারি 32, নাম্বার অফ ইন্টারনাল ফাইল 8, নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস ফাইল ইকুয়ালস টু 4। তো আমাদের যে কাজটা করতে হবে, এগুলো হচ্ছে আমাদের ডাটা ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন ডোমেইন এবং কমপ্লেক্সিটি নিয়ে কনসিডার করে আমাদেরকে এই সফটওয়্যারটাকে ইভালুয়েট করতে হবে। নিচে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে সফটওয়্যারের কমপ্লেক্সিটি এবং অ্যাডজাস্টমেন্ট ভ্যালু কিন্তু এভারেজ বলে দেওয়া আছে, যে অ্যাজিউম দ্যাট অল কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ভ্যালুস আর এভারেজ। তাহলে আমরা এই সিনারিও অথবা সিচুয়েশনের উপর বেসিস করে এই সফটওয়্যারটাকে ফাংশন পয়েন্ট মেট্রিক্সের সহায়তায় ইভালুয়েট করার ট্রাই করব। তো এই ফাংশন পয়েন্ট বের করতে গেলে প্রথমে আমাদের সূত্রটা দেখে নেওয়া দরকার, যে কি সূত্রের সাহায্যে আমরা ফাংশন পয়েন্টের উপর বেসিস করে সফটওয়্যারটাকে ইভালুয়েট করব। তো এখানে এফপি সমান টোটাল কাউন্ট ইনটু থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ভ্যালু লেখা আছে 0.65 প্লাস 0.01 ইন্টু সামেশন অফ এফআই। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস জানতে পারবো যে এখানে যে ভ্যালুগুলা এবং যে ফাংশন অথবা ভেরিয়েবলগুলা দেয়া আছে সেগুলো আসলে কি, এবং আমাদের সিনারিও থেকে কিভাবে এই ভ্যালুগুলা অথবা ভেরিয়েবলগুলা আইডেন্টিফাই করে এখানে বসালে আমরা সহজেই ফাংশন পয়েন্টের ভ্যালুটা বের করতে পারি। এখন যদি আমরা প্রিভিয়াস ম্যাথের সিনারিওর কথাটা মনে রাখি, তাহলে ওই সিনারিওতে বলা ছিল যে কমপ্লেক্সিটিটা কিন্তু এভারেজ, ঠিক আছে?
তো এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে কমপ্লেক্সিটি 3 ক্যাটাগরির আসতে পারে। তো আমরা এইগুলাকে বলি হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর। স্ক্রিনে দেখা যাচ্ছে যে ওয়েটিং ফ্যাক্টর 3 ধরনের হতে পারে। এক হচ্ছে সিম্পল ক্যাটাগরি, 2 হচ্ছে এভারেজ ক্যাটাগরি, 3 হচ্ছে কমপ্লেক্স ক্যাটাগরি। তো আমাদের যে সিনারিও আছে সেই সিনারিওতে কিন্তু এভারেজ ক্যাটাগরির ওয়েটিং ফ্যাক্টরের কথা বলে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা শুধুমাত্র এভারেজ ক্যাটাগরির জন্য যে কলামটা আছে শুধুমাত্র সেই কলামটা ইউজ করব। তো শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি যে তারা যখন ম্যাথ সলভ করবে তখন যেন অবশ্যই খেয়াল রাখে যে তাদের সিনারিওতে ওয়েটিং ফ্যাক্টর অথবা কমপ্লেক্সিটির কথাটা কোনটা বলা আছে, তারা যেন সেটা চিন্তা করে তারপরে বসায়। যদি সিম্পল বলা থাকে তারা যেন সিম্পল নিয়ে শুধুমাত্র ক্যালকুলেশন করে, আর যদি কমপ্লেক্স বলা থাকে তাহলে কমপ্লেক্স। আর আমাদের যেহেতু এভারেজ বলা আছে আমরা এভারেজ নিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে যে ডাটাগুলি আছে এই ডাটাগুলা কিন্তু দেখা যাচ্ছে যে সিম্পলের ক্ষেত্রে 5টা কলাম, এভারেজের জন্য 5টা রো, কমপ্লেক্সের জন্য 5টা রো। এখানে প্রত্যেকটা রো কিন্তু বোঝার সুবিধার্থে আমি বলে দিই কোন সিকোয়েন্সে আছে। যেমন আমি যদি চিন্তা করি এভারেজের জন্য, প্রথমে দেখতেছি যে এভারেজের কলামে ভ্যালু আছে হচ্ছে 4, 5, 4, 10, 7। তাহলে এই 4টা আসলে কি? এই 4টা আসলে হচ্ছে ইনফরমেশন ডোমেইন থেকে আসছে। দ্যাট মিনস আমার ইনফরমেশন ডোমেইনের প্রথম যে এলিমেন্টটা সেই এলিমেন্টের সাথে রিলেটেড। তো আমার ইনফরমেশন ডোমেইনের প্রথম এলিমেন্ট কি ছিল? এক্সটার্নাল ইনপুট। দ্যাট মিনস আমার এক্সটার্নাল ইনপুট সংখ্যা হচ্ছে 4। এরপরে ডাটাটা দেখতে পাচ্ছি যে এভারেজের লাইনের সেকেন্ড যে ডাটাটা আছে সেটা হচ্ছে 5। দ্যাট মিনস এই 5টা হচ্ছে নাম্বার অফ এক্সটার্নাল আউটপুট লাইনের সাথে সংযুক্ত। এরপরে যে ডাটাটা আছে 4, এটা হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল লজিক্যাল ফাইল অথবা শুধু লজিক্যাল ফাইল লাইনের সাথে সংযুক্ত। এরপরে যে লাইনটা আছে 10, এটা আমাদের যে ইনফরমেশন ডোমেন আছে সেখানে যে নাম্বার অফ ইনকোয়ারিজ আছে সেটার সাথে সংযুক্ত। আর লাস্ট অফ অল যেটা আছে 7, এই ডাটাটা কার সাথে সংযুক্ত? নাম্বার অফ এক্সটার্নাল ইন্টারফেস ফাইলের সাথে সংযুক্ত। তার মানে আমি এই ডাটাগুলা রিলেটেড যে ইনফরমেশন ডোমেইন আছে সেই রিলেটেড ইনফরমেশন ডোমেইনের সাথে কোনোভাবে রিলেট করব। তো আমাদের রিলেট করতে গেলে দেখা যাচ্ছে যে সূত্রে আমাদের এফপি প্রথমেই টোটাল কাউন্টটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা এই টোটাল কাউন্টটা কিভাবে ক্যালকুলেট করব? এক হচ্ছে এই ওয়েটিং ফ্যাক্টরগুলোকে কনসিডার করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিনারিও থেকে যে নাম্বার অফ ইন্টারনাল ফাইল, নাম্বার অফ ইনপুট ফাইল, নাম্বার অফ আউটপুট ফাইলের যে ডাটাগুলি আছে এই ডাটাগুলির মধ্যে কোরিলেট করে দেন আমরা টোটাল কাউন্টটা ক্যালকুলেট করব। তো এখন আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা টোটাল কাউন্টের ভ্যালুটা ওয়েটিং ফ্যাক্টর এবং আমাদের গিভেন ডাটা থেকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখন আমরা যে টেবিলটা এখানে দেখা যাচ্ছে এই টেবিলে আমরা যে অংশটা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে টোটাল কাউন্ট কিভাবে হিসেব করতে হবে সেটা। তো আমরা যদি একটু প্রিভিয়াসলি চলে যাই তাহলে আমাদের সিনারিওটা এখানে দেখতে পাবো যে আমাদের এরকম একটা সিনারিও দেওয়া ছিল যেখানে কতটা এক্সটার্নাল ইনপুট, কতটা এক্সটার্নাল আউটপুট, কতটা এক্সটার্নাল ইনকোয়ারি, ইন্টারনাল ফাইল এবং এক্সটার্নাল ইন্টারফেস ফাইল সব ডাটাগুলো দেওয়া ছিল। তো দেখতেছি এখানে এক্সটার্নাল ইনপুট 52, 60, 32, 8 এবং 4 এভাবে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে। আর নিচে আমাদের বলা ছিল যে আমাদের কমপ্লেক্সিটিটা হচ্ছে এভারেজ ক্যাটাগরি। তো আমরা এর আগেই কিন্তু দেখছি যে এভারেজ ক্যাটাগরির জন্য আমার ডাটাগুলা কি আসবে, অর্থাৎ ওয়েটিং ফ্যাক্টরগুলা কি আসবে সেই ডাটাগুলাই কিন্তু আমি কোরিলেট করবো, যেটা আমি প্রিভিয়াসলি বলছিলাম। তো আমি দেখি এখানে যে ইনফরমেশন ডোমেইন যেখানে ইআই দ্বারা এক্সটার্নাল ইনপুট নির্দেশ করা হয়েছে। তো এক্সটার্নাল ইনপুট আমার এখানে ছিল 52, এক্সটার্নাল আউটপুট ছিল 60, এনকোয়ারি ছিল 32টা, আইএলএফ অর্থাৎ ইন্টারনাল লজিক্যাল ফাইল ছিল 8টা এবং এক্সটার্নাল ইন্টারফেস ফাইল ছিল হচ্ছে 4টা। আমি সেই ডাটাগুলোই নিয়ে নিছি। তো আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে আমরা সেই ডাটাগুলো এখানে ইউজ করব। সাথে আমরা যেহেতু আমাদের এভারেজ ক্যাটাগরির কমপ্লেক্সিটির কথা বলা হয়েছে তাহলে আমরা এভারেজ ক্যাটাগরি কমপ্লেক্সিটির জন্য যে ওয়েটিং ফ্যাক্টরটা থাকে সেই কলামটা এখানে বসাই দিছি। সেটা হচ্ছে 4, 5, 4, 10, 4 এই ডাটাটা বসাবো। এরপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটার সাথে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ডাটার মাল্টিপ্লিকেশন হবে। দ্যাট মিনস ইন্টারনাল লজিক্যাল ফাইলের সাথে যারা যারা সংযুক্ত তার সাথে ওয়েটিং ফ্যাক্টরের ভ্যালুটা মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে নেক্সট ডাটাগুলো আসবে। তো যে ডাটাগুলো আমি পাইলাম এই ডাটাগুলো যদি সবগুলোর আমি সামেশন করি তাহলে আমি পেয়ে যাব টোটাল কাউন্ট। তাহলে আমাদের সূত্রের অর্থাৎ ফাংশন পয়েন্ট বের করতে গেলে প্রথম যে হার্ডল অথবা প্রথম যে বাধা যে আমার টোটাল কাউন্ট বের করা সেটা কিন্তু খুব সহজেই বের করা যাবে। কিভাবে বের করা যাবে? গিভেন ডাটা এবং কমপ্লেক্সিটির যে কলামটা ইউজ করতে বলা হয়েছে সেই কলামের ডাটাকে কোরিলেট করলেই খুব সহজেই টোটাল কাউন্টের ডাটাটা বের করা যাবে।
এরপর আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে সামেশন অফ এফ আই। তাহলে এই সামেশন অফ এফ আই আসলে কি মিন করে সেটা এখন আমরা পরবর্তী অংশে দেখি। দেন সামেশন অফ এফ আই কিভাবে ইভালুয়েট করা যায় বা বের করা যায় সেটাও আমরা দেখব। দেন আমরা এই ম্যাথের সাথে আবার কোরিলেট করব। আচ্ছা, আমরা এখন আমাদের ভিডিও নেক্সট অংশে চলে আসছি। তো এই অংশে আমরা যে কাজটা করব যে সামেশন অফ এফ আই এর সাথে পরিচয় ঘটাবো। তো এখানে সামেশন অফ এফ আই বলতে আসলে এফ আই এখানে একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে, অর্থাৎ আইটা হচ্ছে ভ্যালু 1 থেকে 14 পর্যন্ত হতে পারে, অর্থাৎ আয়ের ভ্যালু 1 থেকে 14 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। বাট আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা যতগুলো ম্যাথ সলিউশন করব অথবা সফটওয়্যারের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব সব ক্ষেত্রেই আমরা 14 ধরে নিব, অর্থাৎ বেসিক্যালি 14 ধরনের কমপ্লেক্সিটি অর্থাৎ 14 ধরনের ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করব। তো সামেশন অফ এফ আই সমান হচ্ছে 14 ইন্টু VAF। VAF এখানে হচ্ছে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ আমরা যে সফটওয়্যারটাকে ইভালুয়েট করতেছি সেই সফটওয়্যার যে ক্যারেক্টারিস্টিকগুলোকে কনসিডার করতেছি অথবা যে ক্যারেক্টারিস্টিকের ডাটাগুলা ইউজ করে আমরা অ্যানালাইসিস করতেছি সেখানে যদি কোনো ডাটা কম অথবা বেশি হয় সেই জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, লাইক ওয়ান কাইন্ড অফ মেশিন লার্নিং ইমপ্লিমেন্টেশন। তাহলে এখানে সামেশন অফ এফ আই বের করতে গেলে আমার 14 ক্যাটাগরির VAF কনসিডার করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি প্রিভিয়াস ওই সিনারিওটাতে যাই তাহলে ওই সিনারিওতে দেখতে পাবো যে আমাদের বলে দিয়েছিল যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটাও এভারেজ ক্যাটাগরি। তাহলে অ্যাডজাস্টমেন্ট ভ্যালু কিন্তু অনেক ধরনের হতে পারে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো আমাদের প্রিভিয়াস যে ম্যাথটা ছিল ওই ম্যাথে কিন্তু বলেই দেওয়া ছিল যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এভারেজ ক্যাটাগরি। তো আমি বোঝার সুবিধার্থে কোশ্চেনটা আরো একবার দেখাচ্ছি। এখানে কিন্তু নিচের লাইনে বলেই দেওয়া আছে অ্যাজিউম দ্যাট all complexity and adjustment values are average. That means কমপ্লেক্সিটিটাও এভারেজ ক্যাটাগরি, অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটাও কিন্তু এভারেজ ক্যাটাগরি। তার মানে আমাদের ম্যাথে যা বলা থাকবে আমরা কিন্তু সেটাই সিলেক্ট করে নিব। আমাদের যদি অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা এভারেজের জায়গায় যদি বলে দেওয়া থাকতো যে মডারেটলি কমপ্লেক্স, আমরা কিন্তু মডারেটলি কমপ্লেক্সের ডাটা ইউজ করতাম। আমাদের যদি বলে দেওয়া থাকতো অ্যাবসোলুটলি এসেনশিয়াল, তাহলে অ্যাবসোলুটলি এসেনশিয়ালের ডাটাটা ইউজ করবো। আমাদের যদি বলা থাকে নট ইসেনশিয়াল অর নট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু তার ডাটাটা ইউজ করবো। তো আমাদের যেহেতু এভারেজ, আমরা এভারেজ ক্যাটাগরির জন্য যে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের ভ্যালু আমরা সেই ডাটাটাই ইউজ করবো। এখন আমরা দেখব যে এই VAF এর ভ্যালুগুলা কত রকম হতে পারে। আমাদের কেস নাম্বার 1 হচ্ছে VAFটা যদি নট ইসেনশিয়াল বলা থাকতো, যেটা আমাদের প্রাইমারিলি আমরা যে ম্যাথটা সলভ করতেছি সেটাই কিন্তু নট ইসেনশিয়াল না। যদি নট ইসেনশিয়াল হতো তাহলে VAF এর ভ্যালু কত হতো? 0। দ্যাট মিনস যদি ম্যাথে বলে দেওয়া থাকে যে ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে নট ইসেনশিয়াল, আমরা VAF সমান কত ধরে নিব? 0 ধরে নিব। যদি বলা থাকে যে VAFটা এভারেজ, যেমন আমাদের ম্যাথের ক্ষেত্রে VAFটা বলে দেওয়া আছে এভারেজ ক্যাটাগরি, তাহলে আমরা VAF এর জন্য কত ভ্যালু ইউজ করব? 2.5। আমি আবারও বলছি 2.5। কার জন্য? যদি VAFটা এভারেজ হয়। এরপর আমাদের 3 নাম্বার কনসিডারেশন, যদি বলা থাকতো যে VAFটা অ্যাবসোলুটলি এসেনশিয়াল, তাহলে আমরা VAF সমান কত ইউজ করব? 5.0 অর 5, ঠিক আছে। আর লাস্ট একটা ক্যাটাগরি আছে যে সেটা হচ্ছে VAF সমান হচ্ছে মডারেটলি এসেনশিয়াল। যদি এই টার্মটা ইউজ করা থাকে তাহলে আমরা যেটা ইউজ করব যে VAF সমান হচ্ছে 3.2857, এই ডাটাটা ইউজ করব। আমি আবারও বলছি, যদি মডারেটলি এসেনশিয়াল বলা থাকে তাহলে 3.2857 এই ডাটাটা ইউজ করব। তো আমাদের ম্যাথে এত ডাটা ইউজ করতে হবে না, যে কোনো এক ক্যাটাগরির ডাটা ইউজ করতে হবে, আর সেই ক্যাটাগরিটা হচ্ছে এভারেজ ক্যাটাগরি। দ্যাট মিনস আমাদের এভারেজ ক্যাটাগরির জন্য আমাদের VAF এর ভ্যালু আমরা কত সিলেক্ট করব? 2.5। এখন আমরা ম্যাথের লাস্ট অংশটা ক্যালকুলেট করে ফেলি। তাহলে যেহেতু আমাদের টোটাল কাউন্ট ইজিক্যাল টু আমি ক্যালকুলেট অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে 732। এখন সামেশন অফ এফ আই সামনে কত হবে? 40 ইন্টু VAF। কোন ক্যাটাগরির VAF? এভারেজ ক্যাটাগরির VAF। তাহলে এভারেজ ক্যাটাগরির জন্য VAF এর ভ্যালুটা কত? 2.5। তো 14কে যদি 2.5 দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে আমার সামেশন অফ এফ আই সমান আসবে হচ্ছে 35। তাহলে এই দুইটা ভেরিয়েবলের ডাটা যদি আমি মেইন সূত্র এফপি সমান এই সূত্রে বসায় দিই তাহলে কিন্তু আমার এফপি সমান কত ভ্যালু সেটা মেজার করা যায়। তো এখানে দেখা যাচ্ছে যে এফপি সমান এই দুইটা ভেরিয়েবল, এটা হচ্ছে টোটাল কাউন্ট ইজিক্যাল টু 732 আর সামেশন অফ এফ আই ইজিক্যাল টু 35। এই ডাটাটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি এফপি সমান পাচ্ছি হচ্ছে 732। তো এখানে একটা জিনিস খেয়ালের বিষয়, আমি যদি দেখি যে টোটাল কাউন্টের সাথে যে পার্টটা রিলেটেড থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই পার্টের ভ্যালু আমার এখানে আসতে হচ্ছে 1।
দ্যাট মিনস আমার এখানে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই। যদি এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে এই পার্টের ভ্যালু 1-এর থেকে বেশি আসে, তাহলে আমার টোটাল কাউন্টে যা আসবে তার থেকে অবশ্যই বাড়াতে হবে, তার মানে অ্যাডজাস্টমেন্ট একটু আপরাইজ করবে। আর যদি এইখানকার ভ্যালু 1 থেকে কম আসে, অর্থাৎ 0.99 থেকে 0.00 মধ্যে থাকে, তাহলে টোটাল কাউন্টের ভ্যালু কমবে, অর্থাৎ ডিক্রিজ করতে হবে। আর আমার এই ম্যাথে যেটা আসছে সেটা হচ্ছে 1 আসছে, দ্যাট মিনস আমার ভ্যালুটা আপরাইজ করারও দরকার নাই, আবার ডিক্রিজ করারও দরকার নাই, অর্থাৎ সফটওয়্যারের কমপ্লেক্সিটিটা আমি যে এভারেজ ধরে নিয়েছিলাম তার মানে সেটা ঠিক আছে, এটাই মেজারমেন্ট করলো। অর্থাৎ আমি ফাংশন পয়েন্ট মেট্রিকের মাধ্যমে এটাই ভ্যালুয়েট করতে পারি যে আমি ফার্স্টে একটা কি করে নিব, সফটওয়্যারের ক্যারেক্টারিস্টিক অথবা সফটওয়্যারের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সফটওয়্যারটা কি কমপ্লেক্স, সিম্পল নাকি এভারেজ সেটা মেজার করব। যে ক্ষেত্রে আমরা কনসিডার করছিলাম এভারেজ ক্যাটাগরি, এবং ক্যালকুলেশন করে আমি এটাও দেখলাম যে আমাদেরটা আসলে এভারেজ ক্যাটাগরি। কেন? কারণ আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা 1 আছে, আমার উপরের দিকেও যাওয়ার দরকার নাই, আবার নিচের দিকেও যাওয়ার দরকার নাই। যদি দশমিক সংখ্যা আসতো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মাঝের এই ভ্যালুটা, তাহলে কিন্তু 732 সাথে দশমিক কোনো একটা ভ্যালু গুণ করলে বা মাল্টিপ্লাই করলে অবশ্যই ভ্যালুটা 732 থেকে কমে যেত। তার মানে আমি যদি ফার্স্টে এভারেজ কনসিডার করি, আমার সফটওয়্যারটা কোন ক্যাটাগরি হয়ে যেত, কমে সিম্পল ক্যাটাগরি হয়ে যেত, যেটা এই ক্ষেত্রে হয় নাই। আবার যদি এই থার্ড ব্র্যাকেটের ভিতরের ভ্যালুটা 1 না এসে 1-এর থেকে বেশি আসতো, মোর দ্যান 1, তাহলে কিন্তু 732 এর সাথে মাল্টিপ্লাই করলে সেই ভ্যালুটা বেড়ে যেত। আর যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ফার্স্ট কনসিডারেশন ভুল, অর্থাৎ সফটওয়্যারটা এভারেজ না, সফটওয়্যারটা এভারেজ থেকে একটু বেশি, কোন ক্যাটাগরি, কমপ্লেক্স ক্যাটাগরি। যাই হোক, আমাদের এই সফটওয়্যারটা আমরা যে কনসিডারেশন করছি সেই কনসিডারেশনই আসলে মিলে গেছে, অর্থাৎ আমরা ফার্স্টেও এভারেজ ধরে নিছি, ক্যালকুলেট করেও দেখতেছি আমাদের থার্ড ব্র্যাকেটের মাঝের অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের ভ্যালুটা 1 আসতেছে, তার মানে আমার সফটওয়্যারটা এভারেজ। এখানে আর কোনো কিছু বাড়ানো বা কমানোর দরকার নেই, অর্থাৎ আমি যে প্রসিডিউরে সফটওয়্যারটাকে কোডিং করতেছি, ডিজাইন করতেছি, টেস্টিং করতেছি, সেই কনসিডারেশন ঠিক আছে। তার দ্যাট মিনস আমার সফটওয়্যারের জন্য যে বাজেট সেট করব সেই বাজেটটাও ঠিক আছে। তো আজকে আমরা এই অধ্যায়ের অনেক কিছুই একসাথে কভার করার ট্রাই করছি। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে বললে আমরা আস্তে আস্তে সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। তো এই করোনা ভাইরাসের এই সংক্রমণের সময় আশা করি সবাই বাসায় থাকবা তোমরা, এবং বাসায় থেকে নিজেরা যতটুকু পারা যায় পড়ালেখার সাথে ইনভলভ থাকবা। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ এভরিবডি।